দেশ ছেড়ে পালানোর সময় শেখ হেলালের পিএস সোহেল মুরাদ গ্রেপ্তার। হুমকি দেইনি, সতর্ক করেছি বললেন উপদেষ্টা মাহফুজ। জানাবো হঠাৎ উধাও সয়াবিন তেল, ক্ষুব্ধ ক্রেতা, চাপে বিক্রেতা। এপ্রিলে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলন, দেখা হতে পারে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ বলতো খেলা হবে, এখন তারা মাঠে নেই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশ ছেড়ে পালানোর সময় শেখ হেলালের পিএস সোহেল মুরাদ গ্রেপ্তার। সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের ব্যক্তিগত সহকারী সোহেল মোহাম্মদ মুরাদ ওরফে সোহেল মুরাদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেন। বিমানের টিকিট চেকিং এর সময় তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে তাকে হস্তান্তর করে বিমানবন্দর আইন শৃঙ্খলা বাহিনী। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুরাদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একটি সূত্র বলছে, মুরাদ শেখ হেলালের ক্যাশিয়ার ছিলেন। শেখ হেলালের ক্ষমতা ব্যবহার করে হাজার কোটি টাকার মালিক হয়েছেন মুরাদ। গুলশানের ব্যবসায়ীরা তার ভয়ে তটস্থ থাকত। টেন্ডারবাজি, কমিশন বাণিজ্য করে বিপুল সম্পদের মালিক বনে যান মুরাদ। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র হত্যায় বিপুল অর্থের যোগান দেন বলে জানা গেছে। হুমকি দেইনি, সতর্ক করেছি বললেন উপদেষ্টা মাহফুজ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, তৌহিদি জনতা নামে আপনারা যারা নিজেদের পরিচয় দেন তাদের আমি হুমকি দেইনি, সতর্ক করেছি। কেন করেছি? গত 15 বছর নিপীড়ন সহ্য করে এবং অভ্যুত্থানে ভূমিকা রেখে সব নাগরিকের মতোই আপনারা একটি জাতীয় সম্ভাবনা হাজির করেছেন, কিন্তু মব সংস্কৃতির কারণে তা ভুলুণ্ঠিত হচ্ছে। এক্ষেত্রে আপনাদেরই এ সম্ভাবনা রক্ষা করতে হবে। উপদেষ্টা লেখেন, আমার আপনাদের প্রতি ঘৃণা নেই, বরং বাংলাদেশের সব নাগরিকের মতোই আপনাদের প্রতি দরদ আছে, আলেমদের প্রতি সম্মান আছে। আমি নিজে বিশ্বাসী মুসলিম হিসেবে তৌহিদবাদী, কিন্তু কেউ তৌহিদের নামে উগ্রতা দেখালে সেটার আসন্ন পরিণতি সম্পর্কে সাবধান করাও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমার কর্তব্য মনে করেছি। তিনি দেখেন, বাংলাদেশে এখন স্থিতিশীলতা দরকার। বিপ্লবী জনতা আর খণ্ড খণ্ড মব আলাদা জিনিস। লক্ষ্যহীন, উদ্দেশ্যহীন এ মব সংস্কৃতির কারণে উপকৃত হচ্ছে আমাদের শত্রুরা। রাষ্ট্রের অখণ্ডতা, নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষার্থে আমাদের কঠোর হতে হবে। তিনি লেখেন, এই কঠোরতার হুঁশিয়ারি অপরাধীদের জন্য, যারা তৌহিদের কথা বলে নিপীড়ন করছে, নৈরাজ্য করছে, কিন্তু আগে যেভাবে ইসলাম ফোবিয়ায় আক্রান্ত হয়ে সাধারণ মুসলিমদের নিপীড়ন করা হতো, তার শিকার আমিও হয়েছি। তা কোনো মতেই আর পুনরাবৃত্তি হবে না। আওয়ামী লীগ বলতো খেলা হবে, এখন তারা মাঠে নেই। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেছেন, আওয়ামী লীগের গডফাদাররা বলতেন খেলা হবে, কিন্তু তারা মাঠ থেকে পালিয়ে গেছেন। তাদের কাছে খেলা মানে ছিল অস্ত্রের ঝনঝনানি। তারা সন্ত্রাসের খেলায় মেতেছিল, আমরা মাঠের খেলায় মেতে উঠেছি। হাবিবুন নবী খান সোহেল বলেন, দেশে ক্রিকেট বিপ্লবের ভিত্তি তৈরি করেছিলেন আরাফাত রহমান কোকো। আমরা রাজনৈতিক পাশাপাশি এখন খেলাধুলায় সক্রিয় রয়েছি। সারা দেশে এখন প্রচুর টুর্নামেন্ট হচ্ছে, আর এর নেপথ্যে প্রেরণা যোগাচ্ছেন আমাদের নেতা তারেক রহমান। আমাদের তরুণরা মোবাইল সংস্কৃতি সহ বিপদের দিকে চলে যাচ্ছে, ফলে আমাদেরকে শারীরিক ও মানসিকভাবে পঙ্গুত্বের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের তরুণ সমাজকে মাদক ও হতাশা থেকে দূরে রাখার জন্য এই খেলাধুলার আয়োজন করা হচ্ছে। খেলাধুলার মাধ্যমে ঐক্য প্রতিষ্ঠা হয়। হঠাৎ উধাও সয়াবিন তেল, ক্ষুব্ধ ক্রেতা, চাপে বিক্রেতা। রাজধানীর রামপুর ও বনশ্রী এলাকায় 10টি দোকান ঘুরে 7টিতে পাওয়া যায়নি সয়াবিন তেল। 3টিতে পাওয়া গেলেও সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না। এমনকি বোতলজাত তেলের গায়ের মূল্য মুছে লিটার প্রতি সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে 190 থেকে 200 টাকা পর্যন্ত। এই নিয়ে ক্ষুব্ধ ভোক্তারা অনেকে সয়াবিনের বিপরীতে সরিষার তেল নিয়ে বাড়ি ফিরেছেন। রাজধানীর রামপুরা কাঁচা বাজারে আসা বেসরকারি চাকরিজীবী শরীফুল আলম জানান, শুরুতে তিনি একটি দোকানে 1 লিটার সয়াবিন তেল নিতে চাইলে দোকানি বলেন, গত 1 সপ্তাহ ধরে সয়াবিন তেলের কোনো সাপ্লাই নেই, তবে 5 লিটারের কিছু বোতল আছে যেগুলো থেকে চাইলে নিতে পারবেন। পরবর্তীতে আরো 2টি দোকানেও তিনি সয়াবিন তেল কিনতে গিয়ে ব্যর্থ হন। অবশেষে সয়াবিনের বদলে সরিষার তেল কেনেন তিনি। বনশ্রী এলাকায় গিয়ে শামীম আহমেদ নামে এক শিক্ষার্থীর সঙ্গে কথা হয় প্রতিবেদকের, যিনি কয়েকটি দোকান ঘুরে অবশেষে 175 টাকার তেল 190 টাকায় কিনে বাসায় ফিরছিলেন। শরীফুল আলম এবং শামীম আহমেদের দেওয়া তথ্যে সকালে রামপুর এবং বনশ্রী এলাকায় অন্তত 10টি দোকান ঘুরে দেখা যায় যেগুলো 7টিতে সয়াবিন তেল পাওয়া যায়নি। এরপর বিকেলে আবারও বনশ্রী এলাকায় সি ব্লকের ঐশী গ্রোসারি
সিকান্দার জেনারেল স্টোর এবং জিশান এন্টারপ্রাইজে গিয়ে একটি দোকানেও সয়াবিন তেল পাওয়া যায়নি। এরপর তিতাস রোড এলাকায় কয়েকটি দোকান ঘুরে 2টি দোকানে বোতলজাত তেল পাওয়া যায়। তবে বোতলের গায়ে মূল্য মুছে লিটার প্রতি 180 থেকে সর্বোচ্চ 190 টাকা বিক্রি করছেন তারা। এছাড়া খোলা সয়াবিন বিক্রি হচ্ছে প্রতি লিটার 195 থেকে 200 টাকায়। ক্ষোভ প্রকাশ করে শরীফুল আলম বলেন, সামনে রোজা আসছে, তাই বাজারে ব্যবসায়ী সিন্ডিকেট গড়ে তুলেছে। 3 থেকে 4টা দোকান ঘুরে অবশেষে সরিষার তেল কিনেছি, সেটাও বেশি দামে কিনতে হয়েছে। এখনো তো রোজার বেশ দেরি, এত আগে যদি বাজারে এই অবস্থা হয় তাহলে 3-4 দিন আগে তো বাজারে ঢোকাই যাবে না। রামপুরা এলাকায় মুদি বিক্রেতা নাজমুল বলেন, রোজার আগে সরকারিভাবে দাম বাড়ানোর চেষ্টা চলছে, তাই বাজার থেকে ডিলাররা তেল উঠিয়ে নিয়েছে, আর এই কারণে আমরাও তেল পাচ্ছি না। কিছু পেলেও সেগুলো বেশি দামে কিনতে আনতে হচ্ছে, যার ফলে আমাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তিনি বলেন, কিছু কোম্পানি নানাভাবে বিক্রেতাদের চাপে ফেলে তেল বিক্রি করছে। তেল পেতে হলে কোম্পানিগুলো তাদের 8 থেকে 10টি পণ্য নিতে বাধ্য করেছে। সেক্ষেত্রে রূপচাঁদা তেল পেতে চাইলে ব্রান্ডটির ছোট বড় সব সাইজের সরিষার তেল নিতে হচ্ছে। তীর সয়াবিনের সঙ্গে লবণ ও সব ধরনের গুঁড়া মশলা নিতে হচ্ছে। পুষ্টি কোম্পানির তেল নিতে চাইলে ওই ব্র্যান্ডের আটা ময়দা নিতে হচ্ছে। এপ্রিলে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলন, দেখা হতে পারে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর। আগামী 4 এপ্রিল থাইল্যান্ডে বসতে যাচ্ছে দ্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, অর্থাৎ বিমস্টেক ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠেয়। এই সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখা হতে পারে। ঢাকায় বিমস্টেক কার্যালয়ের মহাসচিব ইন্দ্রমণি পান্ডে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ সদস্যদের সঙ্গে মত বিনিময় সভায় এ তথ্য জানান। ইন্দ্রমণি পান্ডে বলেন, থাইল্যান্ডে বিমস্টেক সামিটের সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা যোগদানে সম্মত হয়েছে। তবে সাইডলাইনে শীর্ষ নেতাদের একে অপরের সঙ্গে বৈঠক সদস্য দেশগুলোর পারস্পরিক আলোচনার মাধ্যমে ঠিক করবে। দুই প্রতিবেশী দেশের সরকার প্রধানের মধ্যে দেখা হলেও আনুষ্ঠানিক বৈঠকের বিষয় নিশ্চিত নয়। দুই দেশের আগ্রহের উপর এ বৈঠক নির্ভর করবে। তিনি বলেন, বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলো দ্বিপাক্ষিক বিষয় নিয়ে কাজ করে না, বরং এ অঞ্চলের বাণিজ্য যোগাযোগ সহ নানান স্বার্থে কাজ করে। কিন্তু এ প্ল্যাটফর্ম ব্যবহার করে সদস্য দেশগুলো পরস্পরের সঙ্গে বোঝাপড়া বাড়াতে পারে। অন্তর্বর্তী সরকার থেকে বিমস্টেক সহযোগিতা পাচ্ছে বলে জানিয়ে মহাসচিব বলেন, বাংলাদেশ প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বিমস্টেককে শক্তিশালী করতে কাজ করছে। সে অনুযায়ী বর্তমান অন্তর্বর্তী সরকার থেকে আমরা যথাযথ সহযোগিতা পাচ্ছি। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনকে আমরা সম্মান করি, বিমস্টেক মহাসচিব বলেন। সার্ক ও বিমস্টেক দুটি আঞ্চলিক সংস্থা, এই দুই সংস্থার সঙ্গে কোনো পারস্পরিক দ্বন্দ্ব নেই। একই দেশ একাধিক ফোরামে থেকে কাজ করতে পারে। একাধিক দেশ সার্ক ও বিমস্টেকের সদস্য, আবার কেউ কেউ আসিয়ানের সদস্য, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানায়, থাইল্যান্ডে ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদী দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সম্মেলনের ফাঁকে ইউনূস মোদী বৈঠকে বসবেন কিনা সেটি এখনো নিশ্চিত নয়। এর আগে গত বছরের সেপ্টেম্বর বিমস্টেক সম্মেলন হওয়ার কথা ছিল। ওই সম্মেলনে যাওয়ার কথা ছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। সে সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছিলেন, বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হতে পারে। কিন্তু থাইল্যান্ডের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার কারণে বিমস্টেক সম্মেলন স্থগিত হয়ে যায়। এরপর জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনূস মোদী বৈঠকের সম্ভাবনা তৈরি হয়। তবে প্রায় একই সময় যুক্তরাষ্ট্র সফরে গেলেও মোদীর সঙ্গে সাক্ষাৎ হয়নি ডক্টর ইউনূসের। তখন পররাষ্ট্র উপদেষ্টা জানান, দুই রাষ্ট্রপ্রধান একই সময় নিউ ইয়র্কে উপস্থিত না থাকার সাক্ষাৎ হয়নি। তবে থাইল্যান্ডে বসতে যাওয়া বিমস্টেক সম্মেলনে তাদের দুজনের দেখা হওয়া এবং বৈঠকের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।